Welcome to the morning classes, online class. This is a specific and a special class. আমরা বৈশ্বিক মহামারীর জন্য আমরা এখন অনলাইনে ক্লাস করতেছি, যেখানে ভার্চুয়ালি তোমাদের উপস্থিতিতে আমরা কাউন্ট করতেছি এবং তোমাদেরকে দেখতেছি না। অতএব তুমি যদি অনলাইনে শুধুমাত্র পার্সেন্টেজ দিয়ে ঘুমাইতেও থাকো অথবা অন্য কোথাও চলে যাও, তোমাদের বোঝার কোনো উপায় নেই। আচ্ছা, তারপরেও আমরা দেখি যে প্রথম 10 জন কারা আসলো। আচ্ছা, আদনান, তাসনিম, আসাদ বাদ দিলাম, অদিতি সাবুর। অদিতি সাবুর গত ক্লাসও ঠিক মতো আসছে, আগেই আসছে সবাই। ফাহমিদা রহমান, তারিয়া রহমান, আনসা, থ্যাংক ইউ। আনসাও যোগ দিছে। বাবারে, মিথুন মিত্র, নাইমা আক্তার, সাদিয়া আমিন, ক্রিকেটার, তারপর সজিবুর রহমান। একজন আমার আছে, সাইকেলের পার্টনারও আছে আমার, সাইকেল চালাইতাম এক সময় অদিতি সাবুর সাথে। তো আজকে আমরা ডিপ ভেইন থ্রম্বোসিস এবং পালমোনারি এম্বোলিজম নিয়ে কথা বলবো। আসলে এইভাবে ডিপ ভেইন থ্রম্বোসিস লিখলে পালমোনারি এম্বোলিজম লিখতে হয় না, লেখা লাগে না। কারণ হলো ডিপ ভেইন থ্রম্বোসিসের ভেনাস থ্রম্বো এম্বোলিজমের মধ্যেই পালমোনারি এম্বোলিজম আছে। তারপর আমি লিখছি যেহেতু তোমাদের টপিকটা এভাবে লেখা ছিল, ভেনাস থ্রম্বোএম্বোলিজম, ভিটিই মানে ভেনাস থ্রম্বোএম্বোলিজম। ভেনাস থ্রম্বোএম্বোলিজমের ভিতরে ডিপ ভেইন থ্রম্বোসিস এবং পালমোনারি এম্বোলিজম খুব ইম্পর্টেন্ট এবং কমন। সেই জন্য দুইটা তোমার এভাবে আসবে। আর হলো ভেনাস থ্রম্বোএম্বোলিজম, that is deep vein, VTE বলে এটাকে, comprises deep vein thrombosis and pulmonary embolism. These are the most two common presentation of deep vein thrombosis. Incidence varies according to the structural when evidence with age and multiple comorbidities. So it ranges from 75 to 270 per lakh inhabitants. যদি আমরা অ্যানাটমি চিন্তা করি, যে ভেইনের বিশেষ করে লোয়ার লিম্ফের যদি অ্যানাটমিটা চিন্তা করি, কারণ ডিপ ভেইন থ্রম্বোসিস আমাদের পায়ে বেশি হয়, সেজন্য আমরা অ্যানাটমি যদি চিন্তা করি, খেয়াল করো ফার্স্ট ইয়ারে আমরা সুপারফিশিয়াল ভেইন এবং ডিপ ভেইন দুইটা গ্রুপ আমরা পড়ছি, এবং এই দুই ভেইনের মাঝখানে একটা পারফোরেটর ভেইন থাকে, এটা কানেক্ট করে, এবং ফ্যাসা যেটা থাকে, ফ্যাসা মাসকুলারিস, এই সমস্ত ভেইনকে ফ্রম সুপারফিশিয়াল টু ডিপ ভেইনকে ডিফারেন্সিয়েট করে, এবং পারফোরেটর ভেইন গুলো এগুলোর মাঝখান থেকে কমিউনিকেট করে। এটা হলো ভেনাস সিস্টেমের অ্যানাটমি। এবং ভেনাস সিস্টেম ইজ এ লো রেজিস্ট্যান্ট and must overcome the gravitational and hydrostatic pressure forces to assist the blood return to the heart. And venules or veins have the very thin walls, lower resting basal tone, which allows for enormous distensibility as a result of changes in the hydrostatic forces, central pressures, and or external forces that results in changes in the vein of the diameter. ভেনুলস গুলো খুব থিন থাকে, এবং যে কোনো ধরনের চেঞ্জ যদি ভেনুলস এর ভিতরে হয়, অথবা সেন্ট্রাল প্রেসার যদি বাড়ে, কোনো কারণে তোমার লেফট হার্টের প্রেসার বাড়লো ভালভুলার অথবা কনজেনিটাল কোনো অবস্ট্রাকশনের জন্য, সেইটা আলটিমেটলি পালমোনারি আর্টারি হয়ে রাইট এট্রিয়াম যদি থেকে প্রথমে রাইট ভেন্ট্রিকেলে আসে, তারপর রাইট এট্রিয়াম থেকে ভেইনের উপরে প্রেসার যদি পড়ে, তাহলে এই ক্ষেত্রে তোমার চেঞ্জ আসবে, এবং সেই ক্ষেত্রে ইডিমা ডেভেলপ করে, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কনজেস্টিভ হার্ট ফেলিওরের ক্ষেত্রে পাই। এবং ভেনাস ফ্লো ইজ রিলায়েন্ট আপন দি মাসকুলার কন্ট্রাকশন। আমরা জানি গ্যাস্ট্রোকনিমিয়াসকে পেরিফেরাল হার্ট বলে, যে এই মাসকুলার কন্ট্রাকশনের উপরে করে, এবং ভেইনগুলোর বাইকাসপেড ভালভস থাকে, এবং সেটা ওয়ান ডিরেকশনে ওপেন করে, এবং এটা ক্লোজ যখন হয় তা রিগার্জিটেন্ট ব্লাড প্রিভেন্ট করে, অ্যাওর্টিক রিগার্জিটেশনের মতো আর কি। সে ভালভ থেকে উপর থেকে ব্লাড নিচের দিকে নামতে দেয় না। কোনো কারণে এই ভালভ ইনকম্পিটেন্ট হয়ে গেলে
কখনো আবার ভেরিকোজ ভেইনের মতো ডাইলেটেশন এগুলো দেখা দেয়। এটা সিস্টেম। বাম পাশে যেটা আছে আমাদের সেটা হলো ডিপ ভেইন সিস্টেম, কমন ইলিয়াক, এক্সটার্নাল ইলিয়াক, হ্যাঁ? কমন ফিমোরাল ভেইন, পারপন্ডা ভেইন এগুলো হলো ডিপ ভেইন তোমার। আর এদিকে পপ্লিটিয়াল ভেইন। এপাশে যদি দেখি সুপারফিশিয়াল ভেইন। গ্রেট সেপেনাস ভেইনটা সবচেয়ে সুপারফিশিয়াল। আর পিছনের দিকে সেপেনাস ভেইন, জাংশন, স্মল ভেইন এগুলো আছে। খুব জরুরি না। So most common presentation of venous thromboembolism are deep vein thrombosis of the leg and or pulmonary embolism. Rare manifestation are jugular vein thrombosis, upper limb deep thrombosis, deep venous thrombosis, cerebral sinus thrombosis, and intra-abdominal venous thrombosis. These are the rare, but when it's present, it should be treated like deep vein thrombosis or pulmonary like that. তো jugular vein thrombosis অথবা আপার লিম্ব যদি thrombosis হয় চিকিৎসা একই। আমরা ইনসিডেন্স যদি চিন্তা করি যে ডিপ ভেইন থ্রোম্বোসিস এর সাথে পালমোনারি এম্বোলিজম হয় তাহলে 2:1 আর মর্টালিটি ডিপ ভেইন থ্রোম্বোসিস এর 10%। All forms of venous thromboembolism are increasingly among with age and death are related to coexisting medical conditions such as active cancer or inflammatory disease and predispose to the patient to thrombosis. Risk factors of venous thromboembolism are often present and it is appropriate to seek the evidence of this risk factor in determining the long-term management. কতদিন ঔষধ খাবে বা কতদিন আমাদের ভেনাস প্রোফাইল্যাক্সিস দিয়ে যেতে হবে সেটা নির্ভর করে তার রিস্ক ফ্যাক্টরের উপরে। যদি কোনো প্রভোক রিস্ক ফ্যাক্টর তার মানে হচ্ছে যে কারণ খুঁজে পাওয়া যায় সেই কারণটা যদি রিলিভ করতে পারি তাহলে লং টার্ম অ্যান্টিকোয়াগুলেশন দেওয়া লাগে না। কিন্তু যদি আনপ্রভোকড হয়, কোনো ইটিওলজি না জানা যায়, ইডিওপ্যাথিক থাকে সেক্ষেত্রে প্রোফাইল্যাক্সিসটা দীর্ঘদিন দিতে হয়। তো আজকে এখন ভেনাস থ্রম্বোসিস আমরা আলাপ করি, দেখি ভেনাস থ্রম্বোসিসে কি আছে। ভেনাস থ্রম্বোসিস মে অকার অ্যাজ এ রেজাল্ট অফ আইডেন্টিফাই ভার্কোস স্ট্রাইডস যেটা তোমরা জানো। এই ৩টা কন্ডিশন হলে মানে থ্রম্বোসিস হয়। ভেইন থ্রম্বোস ফর্ম করে, একটা হলো স্ট্যাসিস, একটা এন্ডোথেলিয়াল ইনজুরি এবং হাইপারকোয়াগুলেবল স্টেট। এছাড়াও যেকোনো কারণে যে আনপ্রভোকড থ্রম্বোসিস হতে পারে। এই সমস্ত কারণ ছাড়াও থ্রম্বোসিস হইতে পারে। সবসময় যে এই ৩টা কারণ থাকবে তা না। মোস্ট অফ দি ক্ষেত্রে এই ৩টা কারণ থাকে। স্ট্যাসিস, এন্ডোথেলিয়াল ইনজুরি, হাইপারকোয়াগুলেবল স্টেট। এখন কোভিড যে ভাইরাস ইনফেকশন আছে তার জন্য কিন্তু ভেনাস থ্রম্বোসিস এবং এম্বোলিজম হয়। সমস্ত এন্ডোথেলিয়াল মানে সে ইনজুরি তৈরি করে এবং হাইপারকোয়াগুলেবল স্টেট তৈরি করে। এবং মানে কোভিড এর জন্য রোগী হাসপাতালে ভর্তি থাকে, সেই ক্ষেত্রে ২ থেকে ৫ দিনের বেশি রোগী স্ট্যাসিস অবস্থায় থাকে। তাই সমস্ত কিছুই কিন্তু ভেনাস থ্রম্বাস ফরমেশনের জন্য মানে খুব উপযোগী কোভিড ইনফেকশনে। ভেনাস থ্রম্বোসিস এর নিয়ে এতটা কেউ চিন্তা করতো না। কোভিড আসার পরে মানুষজন আরো বেশি চিন্তা করতেছে। The treatment approach and duration rely upon the patient's underlying risk factor, extent of the thrombus and affected venous segments. ইটিওলজিটা তোমার বইতে এভাবে লেখা নাই। আমি এটা একটু মানে তোমারে সাজায় গুছিয়ে দিছি। তুমি ৩ টা ভাগে ভাগ করে বলবা। একটা ইডিওপ্যাথিক বা আনপ্রভোকড। এভাবে ইডিওপ্যাথিক বলে না, মানে ভেনাস থ্রম্বোসিস এর সময় টার্মটা প্রভোকড এবং আনপ্রভোকড বলে। আনপ্রভোকড হলো তুমি যদি অলমোস্ট 50% কেসে তুমি আনপ্রভোকড পাইবা। কোন ধরনের কাজ নাই। এবং এটা রেঞ্জ 25 to 50। কনজেনিটাল তুমি এত মানে যদি মনে না থাকে তাহলে কনজেনিটালি আমাদের যে সমস্ত অ্যান্টিকোয়াগুলেন্ট আছে সেই সমস্ত অ্যান্টিকোয়াগুলেন্টের যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে হবে। যেমন আমাদের সবচেয়ে ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট আছে অ্যান্টিথ্রম্বিন 3। অ্যান্টিথ্রম্বিন 3, প্রোটিন এস এবং প্রোটিন সি এইগুলা যদি ডেফিসিয়েন্সি থাকে তাহলে তোমার হলো প্রোকোয়াগুলেন্ট অবস্থা হয়ে যায়। অ্যান্টিথ্রম্বিন মানে কি কাজ করে? অ্যান্টিথ্রম্বিন হলো অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 এবং অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 2 যে থ্রম্বিনের সাথে সে বাইন্ড করে। বাইন্ড করে এই ২ টাকে সে ইনঅ্যাক্টিভেট করে দেয়। যার জন্য ইনঅ্যাক্টিভেট করে দিলে এই যে কোয়াগুলেশন আর মানে এগুলো তো কোয়াগুলেশন করে, এই কোয়াগুলেশনটা আর হইতে পারে না। একই সাথে প্রোটিন এস এবং সি
প্রোটিন এস এবং সি কি কাজ করে? ফ্যাক্টর 2, 7, 9, 10 এই যে ফ্যাক্টর গুলো আছে যেটা হলো ভিটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টর, এই ফ্যাক্টর গুলার আল্টিমেটলি কোফ্যাক্টর যে তৈরি হয় এতে প্রোটিন এস এবং প্রোটিন সি এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এইটার মানে কোয়াগুলেশনের জন্য। এটা যদি না থাকে তাহলে সেক্ষেত্রেও তোমার থ্রম্বাস ফর্ম করতে পারে। আর যদি অ্যানাটমিক্যালি যদি কনজেনিটাল অ্যাবসেন্ট থাকে আইবিসি তাহলে হবে। অথবা অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম। এই ক্ষেত্রে ফসফোলিপিডের এগেইনস্ট এ একটা অ্যান্টিবডি তৈরি হয়। এটা অটোইমিউন একটার মতো অ্যান্টিবডি তৈরি হয়। এখানে পারসিস্টেন্টলি অ্যান্টিবডি পাওয়া যায়। ফসফোলিপিডের এগেইনস্ট এ এবং এইটাই একমাত্র মানে ঔষধ আদার মানে সিচুয়েশন আদার দ্যান মেটালিক প্রস্থেসিস অ্যান্ড রিউমেটিক ভালভুলার হার্ট ডিজিজ যেখানে ওয়ারফেরিন দিতে হবে। ৩ টা কন্ডিশন ব্যতীত প্রায় সমস্ত জায়গা থেকে ওয়ারফেরিনের ইন্ডিকেশন কমে গেছে। আর অ্যাকর্ড যেকোনো কারণে যদি ভেনাস মানে অ্যানাটমিক্যাল ভেরিয়েন্ট এর জন্য হয়, ডিপ ভেইন মানে থ্রম্বোসিস যদি যেকোনো কারণে তোমার যদি এটা কম্প্রেশন হয় অথবা আয়ারটোজেনিক আমরা প্লাস্টার করতে গেলাম আমরা এইটা প্লাস্টারটা খুব টাইট করে দিলাম সেক্ষেত্রে হইতে পারে অথবা কোনো এক্স-রে ইরেডিয়েশন এর ক্ষেত্রে ভেনাস কম্প্রেশন হইলে এই ক্ষেত্রে ডিবিটি দেখা দেবে। সো তিনটা আইটেম আনপ্রোভোকড, কনজেনিটাল অ্যান্ড অ্যাকোয়ার্ড। এটা তোমার বইতে ছবি আছে এরকম সেই ছবিটা এখানে নিয়ে আসছি। এখান থেকে ওই অ্যাবসেন্স অফ আইবিসি দেখার জন্য আর হলো পোস্ট থ্রম্বোটিক যারা পোস্ট গ্র্যাজুয়েশন করবে তাদের জন্য এই সিম্পটমটা লাগবে যেটা পোস্ট থ্রম্বোটিক সিনড্রোম বলে। আর ডিপ ভেইন থ্রম্বোসিস এর পরে এই জায়গাটায় ভালভটা নষ্ট হয়ে যায়। তার জন্য এখন ক্লিনিক্যাল সাসপিশন কখন করবা? যখন ইউনিল্যাটারাল লেগ সোয়েলিং থাকবে এবং মানে ওয়ার্ম থাকবে। তখনই তুমি মনে, মনে একটা ধারণা করবে যে এটা কোনো লোকাল কোনো কজের জন্য হয়তোবা হইতে পারে অথবা এটা ডিপ ভেইন থ্রম্বোসিস এর জন্য হইতে পারে। এবং সেই ক্ষেত্রে তোমার রিস্ক ফ্যাক্টর গুলা তোমার সর্ট করতে হবে যে রিস্ক ফ্যাক্টর গুলা আছে কিনা। কারণ ইউনিল্যাটারাল লেগ সোয়েলিং এবং রিস্ক ফ্যাক্টর এই ২ টা থাকলেই লাইকলিহুডটা বাড়ে যে এটা হওয়ার সম্ভাবনা আছে। রিস্ক ফ্যাক্টরের একটা বড় একটা তোমার বইতে লিস্ট আছে। আমি ওই বড় লিস্ট থেকে আ মেজর হেডিং গুলো এখানে নিয়ে আসছি। যেমন পেশেন্ট রিলেটেড কিছু ফ্যাক্টর থাকবে, এইজ, ওবেসিটি, প্রিভিয়াস ডিভিটি, প্রেগন্যান্সি এবং ইমোবাইলিটি। সার্জিক্যাল কন্ডিশন মেজর সার্জারি। মেডিকেল কন্ডিশন মনে করো মেজর মেডিকেল ইলনেস, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, ক্যান্সার, নেফ্রোটিক সিনড্রোম, সিওপিডি, নিউমোনিয়া, সিবিডি মানে যে সমস্ত ক্ষেত্রে মানে রোগীকে হাসপাতালে দীর্ঘদিন থাকতে হয়, মোর দ্যান 3 ডেজ। হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার আগে আমরা যতগুলো দেখছি যে ডেফিসিয়েন্সি, সেই প্রোটিন এস, সি ডেফিসিয়েন্সি, অ্যান্টিথ্রম্বিন ডেফিসিয়েন্সি, পলিসাইথেমিয়া, রুব্রা, ভেরা, এসেনশিয়াল থ্রম্বোসাইটোপেনিয়া, মাইলোফাইব্রোসিস এই সমস্ত ব্লাড ডিসঅর্ডার এর মধ্যে এটা হতে পারে। এখন অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম যেটা আছে এটা তোমার বইয়ের মধ্যে একটা বড় লিস্ট আছে। এই লিস্ট গুলো আমি এখান থেকে শর্ট করে তোমাকে এখানে দিয়ে দিচ্ছি। এখন প্রেজেন্টেশন কি হয় যে ক্লাসিক্যাল প্রেজেন্টেশন অফ ডিপ ভেইন ইনক্লুড ইউনিল্যাটারাল লিম্ব পেইন, সোয়েলিং, erythema, ওয়ার্ম with symptoms subacute to acute in onset. দেখো এই যে ডিপ ভেইন থ্রম্বোসিস আর হলো আর্টেরিয়াল অবস্ট্রাকশন এর মধ্যে পার্থক্য হলো আর্টেরিয়াল যদি অবস্ট্রাকশন হয় পেশেন্ট এক্সক্রুসিয়েটিং পেইন হয় আর ২ হলো পেশেন্ট জায়গাটা কোল্ড হয়ে যায়। আর ডিপ ভেইন থ্রম্বোসিস এ জায়গাটা ফুলে যায় কিন্তু জায়গাটা গরম থাকে। এই যে স্কিন ইরাইথেমা এন্ড ওয়ার্ম থাকে। ডিপ ভেইন থ্রম্বোসিস এর সাথে আর মানে আর্টেরিয়াল থ্রম্বোসিস এর পার্থক্য হলো কোল্ডনেস দিয়া ওখানে তোমার স্কিনের কোল্ড থাকে, এটা স্কিন ওয়ার্ড থাকে। ওখানে যে থাকে যে আম যে পশমগুলা থাকে সেই পশমগুলা পড়ে যায় এবং কোনো ক্ষেত্রে আলসার তৈরি হয়। এক্ষেত্রে ততটা আলসার তৈরি হয় না। Diagnostic test is necessary to confirm the diagnosis as the symptoms and signs of DVT are not reliable and causes may be clinically subtle.
And if DBT is suspected, an evaluation to confirm and define the extent of DBT should be pursued. কিরকম মানে করা যায় যে আমরা যদি ডিবিটি দেখি তাহলে ডিবিটির লাইকলিহুডটা চিন্তা করতে হবে। আমরা একটা ওয়েলস স্কোর দেখব। ওয়েলস স্কোর দেখে দেখব যে তার যদি স্কোর ৩ বা তার উপরে থাকে তাহলে এই রোগীর ডিবিটি হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি দেখি যে তার স্কোর ০ অথবা মানে কোনো স্কোর নাই তাহলে ডিবিটি হওয়ার সম্ভাবনা কম। ঐরকম স্কোর যদি আমরা হিসাব করি তাহলে সেই স্কোরের যেখানে আমরা দেখব ডিবিটি হওয়ার সম্ভাবনা নাই, ওয়েলস স্কোরে যেখানে ০ আসবে সেই সমস্ত ক্ষেত্রে যদি আমরা ডি ডাইমার করি এবং ডি ডাইমার যদি নেগেটিভ থাকে তার প্রেডিক্টিভ ভ্যালু 99% এর মতো। তার মানে হইতেছে যার prolonged immobility, age, major medical factor, surgical factor, cancer এবং লিক সোয়েলিং বা ইডিমা, ইরেথেমা এবং টেন্ডারনেস অ্যালং দি বর্ডার এগুলো এবং কোনো অল্টারনেটিভ ডায়াগনোসিস আছে। এইরকম যদি রোগী আমরা দেখি তাহলে তার প্রবাবিলিটি থাকবে ০। আর যদি এই সমস্ত জিনিসগুলো প্রেজেন্ট থাকে তার প্রবাবিলিটি বাড়বে। এক, এক করে প্রত্যেকটা বাড়তে থাকবে। কিন্তু যদি অল্টারনেটিভ ডায়াগনোসিস থাকে, যেমন পালমোনারি এম্বোলিজম এর অল্টারনেটিভ মানে ডিবিটির অল্টারনেটিভ কোনো ডায়াগনোসিস যদি আমরা খুঁজে পাই, এটা সেলুলাইটিস অথবা লিম্ফেডিমা খুঁজে পাই, তাহলে সেটার জন্য আবার -2 পয়েন্ট ক্যারি করবে। এগুলো তো মাইনাস মানে যদি হয় এবং যদি প্রি-টেস্ট মানে লো থাকে তার প্রেডিক্টিভ ভ্যালু। যদি ডি ডাইমার পজিটিভ হয় তাইলেই কিন্তু ডিপ ভেইন থ্রম্বোসিস না। ডিপ ভেইন পজিটিভ হলে তখন তুমি একটা ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড করবা। ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড করে যদি পজিটিভ হয়, ডি ডাইমার পজিটিভ, ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড পজিটিভ, সেই ক্ষেত্রে তার চিকিৎসা শুরু হবে। মানে ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড নেগেটিভ, ডি ডাইমার পজিটিভ এই ক্ষেত্রে তোমার হলো চিন্তার ব্যাপার। সেই ক্ষেত্রে ৭ দিন পরে আবার আরেকটা ডুপ্লেক্স স্টাডি করবা। ডুপ্লেক্স স্টাডি করে যদি সে পজিটিভ থাকে তাহলে ট্রিট করবে ডিপ ভেইন থ্রম্বোসিস এর মতো। পজিটিভ না থাকলে এক্সক্লুড হয়ে গেল অন্য কারণ। সো তো যখন মডারেট থেকে হাই প্রবাবল থাকবে তখন আর ডিবিটি তুমি করো না। ডিবিটি না করে তুমি তাকে ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড করতে দাও। কারণ এই ক্ষেত্রে হাই প্রবাবিলিটির ক্ষেত্রে ডি ডাইমার নেগেটিভ হইলেও তুমি তাকে কিন্তু ছাড়তে পারতেছো না কনফিডেন্টলি। বলতে পারতেছো না যে না আপনার নাই বা ডিপ ভেইন থ্রম্বোসিস নাই। শুধুমাত্র প্রেডিক্টিভ ভ্যালু তখনই মানে ইন্ডিকেট করবে যখন এটার আ মানে ডিপ ভেইন থ্রম্বোসিস হওয়ার সম্ভাবনা ০ থাকবে। আ এই এই ইনভেস্টিগেশন গুলো তোমার বইতে নাই। তোমার বইতে ২ টা ইনভেস্টিগেশন আছে। একটা ডি ডাইমার আছে। আরেকটা আছে তোমার হলো ওই কম্প্রেশন আল্ট্রাসাউন্ড অথবা ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড। আরো ৩ টা মানে ইনভেস্টিগেশন আছে। সেটা হলো ক্যাথেটার বেসড ভেনোগ্রাফি যেটা খুব স্ট্যান্ডার্ড এবং গোল্ড স্ট্যান্ডার্ড যে কোনো এনজিওগ্রামের মতো। এনজিওগ্রাম যেরকম আর্টারি দিয়ে করি এটা ভেইন দিয়ে এনজিওগ্রাম করা। আর হলো এমআরআই এবং কম্পিউটার টোমোগ্রাফি। এনজিওগ্রাম করেও যখন যে ক্ষেত্রে আমরা বুঝতে পারবো না যে আমাদের ভেনাসের অবস্ট্রাকশনটা কোথায় আছে এবং এক্সটেন্ট কতটুকু আছে সেই ক্ষেত্রে আমরা সিটি অথবা এমআরআই করতে পারি। এইটুকুই। এবং ক্যাথেটার বেসড ভেনোগ্রাম তখনই করা হয় যখন এইটার কোনো অবস্ট্রাকশন থাকে এবং এটাকে কোনো ট্রিটমেন্ট করার জন্য স্ট্যান্ট লাগানো হয় সেই ক্ষেত্রে। স্ট্যান্ট না লাগাইলে ক্যাথেটার বেসড ভেনোগ্রাফি করা হয় না। আরেকটা ক্ষেত্রে ক্যাথেটার বেসড ভেনোগ্রাফি করা হয় সেক্ষেত্রে যদি পায়ে কখনো থ্রম্বোলাইটিক দিতে হয় যেমন খুব সিভিয়ার কন্ডিশন যে ক্ষেত্রে ডিপ ভেইন থ্রম্বোসিস এবং লিভ থ্রেটেনিং যদি থাকে সেই ক্ষেত্রে থ্রম্বোলাইটিক ভেনাস ক্যাথেটারের মধ্যে দিয়ে দেওয়া যায়। তাহলে মূল ইনভেস্টিগেশন আমাদের ডি ডাইমার, ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড দ্যাটস এনাফ ফর ইউ as because it is written in your book. কিন্তু তোমরা তো এখানে থেমে থাকবা না। তোমাদের তো আরো একটু পথ দেখাইতে হবে। সেইজন্য হলো ভেনোগ্রাফি দ্যাট ইস গোল্ড স্ট্যান্ডার্ড এবং যে ভেনোগ্রাফি যদি গোল্ড স্ট্যান্ডার্ড কোন ক্ষেত্রে ডেলিনিয়েট না করতে পারে, এখন হলো যে মডার্ন যে মানে এমআরআই আছে এবং সিটি ভেনোগ্রাম আছে এগুলো ডিটেক্ট করতে পারে খুব একুরেটলি সব অ্যানাটমিক্যাল ডিটেরিয়েশন।
তোমার বইতে যে ওয়েলস স্কোরটা আছে এইটা হলো তোমার বইয়ের ওয়েলস স্কোর। তোমার এই বইয়ের ওয়েলস স্কোরটা একটু কনফিউজিং কি নিচের দিকে দেখো, স্কোর 1 এর নিচে ডিবিটি লো, আবার স্কোর 1 থেকে 2 এর মধ্যে ডিবিটি মডারেট প্রবাবিলিটি, আর হলো ডিবিটি মোর দ্যান 2। তো এইখানে 1 2 এটা একটা মানে ওভারল্যাপিং আছে। তো সেই ওভারল্যাপিংটা আসলে এখন আর নাই। ওভারল্যাপিংটা নতুন স্কোরিং সিস্টেম হলো এটা। আ আ এটা আমি আমার মানে হার্স্টের বই থেকে, মানে আমাদের কার্ডিওলজির বই থেকে নিয়ে আসছি। এটা হলো যে অ্যাক্টিভ ম্যালিগন্যান্সি, প্যারালাইসিস, পেরিসিস, রিসেন্ট bedridden more than 3 days, local tenderness along the distribution of the lower extremity deep pain, enter lower leg swelling, calf muscle swelling more than 3 centimeter। এগুলো যদি থাকে প্রত্যেকে সে ১ পয়েন্ট করে পাবে। এরকম যদি ৩ পয়েন্টের উপরে হয় সেটা হাই প্রবাবিলিটি। এইটার জন্য যদি ১ পয়েন্ট 0 পয়েন্ট থাকে অথবা তার চেয়েও নিচে থাকে, স্যার তার চেয়ে নিচে থাকবে কি কিসের উপরে? কারণ হচ্ছে যদি কোনো অল্টারনেটিভ ডায়াগনোসিস থাকে তাহলে -2 হবে। যদি -2 হইলে তার প্রবাবিলিটি অনেক কম থাকবে, 0 থাকবে, লো থাকবে। এই লো প্রবাবিলিটির রোগীর যদি তুমি ডি-ডাইমার করো, ডি-ডাইমার নেগেটিভ হলে তুমি একদম নিশ্চিন্তে বলবা যে তোমার নাই। এটা এইজন্য তোমাদের পাশাপাশি ২ টা দেখাইছি যে এটা দেইখা ওইটা দেইখা তোমাদের কনফিউশন অ্যারাইজ করবে। তাহলে যদি আমরা সামারি করি তাহলে দেখো আমাদের সামারি ইসে যে প্রি টেস্ট প্রবাবিলিটি আমরা ১ম দেখব, এবং প্রি টেস্ট প্রবাবিলিটি তে যদি দেখি আমরা ০ অথবা ০ এর নিচে, তাহলে আমরা ডি-ডাইমার করব। ডি-ডাইমার যদি নেগেটিভ হয় আমরা এক্সক্লুড করে দেব। ডি-ডাইমার পজিটিভ হলে আমরা কম্প্রেশন আল্ট্রাসাউন্ড, তার মানে ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড করব। ডুপ্লেক্স ডি-ডাইমার পজিটিভ, ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড পজিটিভ, জাস্ট ট্রিট করতে হবে ভেনাস থ্রম্বোএমবোলিজমের মতো, ডিবিটির মতো। কিন্তু এটা যদি নেগেটিভ হয় তখন হইলো পরবর্তীতে ৭ দিন পরে আবার আরেকটা রিপিট করতে হবে কম্প্রেস আল্ট্রাসাউন্ড। সেটা যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ হলে মানে এক্সক্লুড, আর পজিটিভ হলে চিকিৎসা করতে হবে। এইটা হলো এইজন্য ডি-ডাইমার মডারেট টু হাই লেভেলে কিন্তু ডি-ডাইমার করে নাই দেখো। এখানে সোজাসুজি তারা কমপ্লেক্স আল্ট্রাসাউন্ড করছে। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস তোমার কি আসবে এই ডিবিটির সাথে? একটা আসবে ডিপ ভেইন থ্রম্বোসিস, সবচেয়ে বেশি যেটা আসবে লিম্ফেডিমা একটা, আরেকটা আসবে হলো সেলুলাইটিস। এই ৩ টার আসবে। লিম্ফেডিমা তুমি তো জানো এটা ইউনিল্যাটারাল থাকবে, এবং এফেক্টেড লিম্ফ যেটা থাকবে সেটা ডিস্টাল টু দি অবস্ট্রাকশন থাকবে, এবং স্কিন কন্ডিশন যদি দেখো তাহলে এটা ইরাইথেমা থাকবে, ওয়ার্ম থাকবে, এবং টেন্ডারনেস টু পালপেট থাকবে, এবং ডিস্টাল সুপারফিশিয়াল ভেইন এগুলা একটু ডাইলেটেড থাকে। আর এটার সাথে সেলুলাইটিস এর পার্থক্য করতে হয়। সেলুলাইটিসও অনেক সময় ইউনিল্যাটারাল থাকে, কিন্তু একটা থাকে, ওয়েল ডিমার্কেটেড এরিয়া থাকে, এবং স্কিপ এরিয়া ইনভলভমেন্ট অ্যান্ড আনইনভলভড স্কিন। যে স্কিন ইনভলভ এবং আনইনভলভ তার মধ্যে একটা এরিয়া অফ ডিমার্কেশন থাকে, এবং মানে ওয়েল ডিমার্কেটেড ইরিথেমা থাকে স্কিনে অ্যান্ড টেন্ডার টু পালপেট। এবং লিম্ফেডিমা সবচেয়ে বড় জিনিস যেটা, সেটাও তোমার ইউনিল্যাটারাল লিম্ফোসিন থাকবে, কিন্তু এখানে নন পিটিং টাইপের ইডিমা থাকে, এবং ওই যে ইটা থাকে না, ইরাইথেমা, স্কিন টেন্ডার এগুলো থাকে না, বরং স্কিন পিগমেন্টেশন এবং ফাইব্রোসিস থাকতে পারে। এটাও তোমাদের মানে ইসের জন্য ১ টা ২ টা পয়েন্ট করে থাকতে হবে সেই জন্য। এখন যে জিনিসটা হইতেছে যে প্রোফাইলেক্সিস আর হলো ট্রিটমেন্ট ২ টা জিনিস কিন্তু ভিন্ন। প্রোফাইলেক্সিস হলো আমার ডিপ ভেইন থ্রম্বোসিস হয় নাই, আমি সেইটা প্রিভেন্ট করব, সেজন্য যদি কোনো ঔষধ দিই সেটাকে বলে প্রোফাইলেক্সিস। আর যদি এখন যেমন আমরা ডিপ ভেইন থ্রম্বোসিস এর কোভিড এ সব রোগীরে দিচ্ছি, হাসপাতালে ভর্তি হইলে রোগীকে এনক্সাপাইরিন ইনজেকশন দিচ্ছি, লো মলিকুলার ওয়েট হেপারিন, এবং ডিসচার্জের সময় তাকে আমরা রিভারক্সাবান দিতেছি, ডাইরেক্ট অ্যান্টিকোয়াগুলেন্ট, তার মানে হচ্ছে ফ্যাক্টর 10 যেটা ইনহিবিট করে সেটাকে দিচ্ছি। এটার ইন্ডিকেশন ডিপ ভেইন থ্রম্বোসিস মাইল্ড কেসে সাধারণত দরকার হয় না। মডারেট রিস্ক অফ ডিবিটি এবং হাই রিস্ক অফ ডিবিটি যদি থাকে সেই সমস্ত ক্ষেত্রে তুমি এই দিবা, ডিপ ভেইন থ্রম্বোসিস এর প্রোফাইলেক্সিস দিবা।
সেগুলো কি মেজর সার্জারি এন্ড মেজর মেডিকেল ইলনেস এরকম যদি থাকে, তোমার আগের রিস্ক ফ্যাক্টর গুলোর কথা চিন্তা করো। এবং হাই রিস্ক যদি কোনো মেলিগনেন্ট মানে অপারেশন করা হয়, হিপ নির এবং নিউরো সার্জারি করা হয়, এবং প্রিভিয়াস যদি কারো ডিপ ভেইন থ্রম্বোসিস এর হিস্ট্রি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রোফাইলেক্সিস দেব। প্রোফাইলেক্সিস সাধারণত একটু কম ডোজে দেওয়া হয়। থেরাপিউটিক ডোজ যদি ২ বার হয়, মানে এইসব ডোজ একবার হবে। আর প্রোফাইলেক্টিক ডোজ একবার হবে। Principles of treatment of deep vein thrombosis dictated by the presence of reversible এবং modifiable risk factor, extent of thrombus যেমন DVT versus pulmonary embolism, the patient's risk of bleeding with anticoagulation therapy, patient preference, guidance of the anticoagulation recommendation, and those with modifiable or identifiable risk factors should be considered for a longer treatment duration if the risk of anticoagulation do not overweight the perceived benefit. মানে যদি মডিফায়েবল অথবা আইডেন্টিফাই কোনো রিস্ক ফ্যাক্টর না থাকে, তাহলে সেক্ষেত্রে আরো বেশি করে দিতে হবে। মেইন ট্রিটমেন্ট হলো তোমাদের অ্যান্টিকোয়াগুলেশন। তার আগে পেশেন্টের পাটা উপরে তুলতে হয়, ইলেভেশন করতে হয়, এবং পেইন থাকে যেহেতু অথবা অ্যানালজেসিয়া দিতে হয়। মেইন মানে অ্যান্টিকোয়াগুলেশন ৩ টা অপশন আছে। একটা হলো অ্যান্টিকোয়াগুলেশন বাই লো মলিকুলার ওয়েট হেপারিন। অ্যান্টিকোয়াগুলেশন মানে ইনজেক্টেবল হেপারিন দিবা ৫ দিন, তারপরে হলো ওয়ারফেরিন দিবা। অথবা ডাইরেক্টলি তুমি রিভারক্সাবান অথবা এপিক্সাবান দিতে পারো ফ্রম দি ডায়াগনোসিস উইদাউট লো মলিকুলার ওয়েট হেপারিন। ৩ নম্বরে আছে ডেবিগ্যাট্রান অথবা এন্ডোক্সিবান দিতে পারো আগে হেপারিন দেওয়ার পরে। তাহলে যে ২ টা অপশন আছে, আগে হেপারিন দিয়ে তার সাথে ওয়ারফেরিন অথবা ডেবিগ্যাট্রান এন্ডোক্সাবান, অথবা সরাসরি রিভারক্সাবান আমরা দিতে পারি, যেটা ফ্যাক্টর 10 ইনহিবিটর দেয়। এটা সবগুলোই মোটামুটি ভাবে করা থাকে। ইনফেরিয়র মানে না, সবগুলোই মোটামুটি ভালো, এবং ডিউরেশন থাকে 6 উইকস টু 6 মান্থ পর্যন্ত। কারণ প্রোভোকড আর আনপ্রোভোকড এর উপরে হিসাব করে দেওয়া থাকে। এগুলা তোমার অপশন আছে ডিপ ভেইন থ্রম্বোসিস এর কোনটা অ্যাকশন, এটা তোমাদের এত দরকার নাই। এরপরে হলো এই যে ট্রিটমেন্ট দিলাম, যদি কারো অ্যান্টিকোয়াগুলেশন সে নিতে না পারে, অথবা অ্যান্টিকোয়াগুলেশন নেওয়ার পরও তার যদি পালমোনারি এম্বোলিজম ডেভেলপ করে, তখন একটা ইন্টারভেনশন করে ইনফেরিয়র ভেনা কাপায় একটা ফিল্টার বসাই দেওয়া হয়। এটাকে বলে ইনফেরিয়র ভেনা কাপা ফিল্টার, আইবিসি ফিল্টার। অথবা এর আগের বারে আমরা ক্যাথেটার বেসড থ্রম্বোসিস এর কথা বলছিলাম। সেই ক্যাথেটার বেসড থ্রম্বোসিস করা যেতে পারে লিম্ব থ্রেটেনিং ডিভিটি যদি থাকে। এবং মেকানিক্যাল থ্রম্বোক্টমি আর টিপিক্যালি রিজার্ভড ফর দি পেশেন্ট উইথ ওক্লুসিভ ইলিওফেমোরাল ডিভিটি অ্যান্ড সিম্পটমস লেফট দেয়ার ফর 14 ডেজ ডিউরেশন। ক্যাথেটার বেসড খুব স্পেসিফিক ক্ষেত্রে করা হয়। ট্রিটমেন্ট ডিউরেশন ডিভিটির কতদিন থাকবে এটা নির্ভর করে তার আন্ডারলাইং প্রোভোকড কন্ডিশনের উপরে। তবে মিনিমাম ৩ মাস থেকে ৬ মাস পর্যন্ত ট্রিটমেন্ট কন্টিনিউ করতে হয়। এটা পোস্ট থ্রম্বোটিক ডিসঅর্ডার, তোমাদের যারা পোস্ট গ্রাজুয়েশন করো তাদের জন্য লাগবে। এটা থ্রম্বোসিস হওয়ার পরে 30% পেশেন্টের মানে ডিপ ভেইন থ্রম্বোসিস দেখা যায়। কারণ হলো ওই থ্রম্বাসে ভালভটা নষ্ট হয়ে যায় সেজন্য। এখন হলো আমরা পালমোনারি এম্বোলিজম বলবো। ডিপ ভেইন থ্রম্বোসিস এই, যদি ডিপ ভেইন থ্রম্বোসিস আমি সামারি করি, তাহলে ডিপ ভেইন থ্রম্বোসিস এর সুপারফিশিয়াল এবং ডিপ ভেইন আছে। এটার মাঝখানে কমিউনিকেটিং এর জন্য পারফোরেটিং ভেইন আছে। ডিপ ভেইন থ্রম্বোসিস ভেনাস থ্রম্বোএম্বোলিজম এর মধ্যে সবচেয়ে বেশি কমন। নেক্সট হলো পালমোনারি এম্বোলিজম। এবং এই পালমোনারি এম্বোলিজম এবং ভেনাস থ্রম্বোএম্বোলিজম এর যদি আমরা রেশিও করি, তাহলে ডিপ ভেইন 2টা হলে পালমোনারি এম্বোলিজম 1টা হবে। এবং এটার ডিপ ভেইন থ্রম্বোসিস এর ইটিওলজি কি? ইটিওলজি ইডিওপ্যাথিক হতে পারে, যে ন্যাচারালি অ্যান্টিকোয়াগুলেন্ট যেগুলো থাকে তার ডেফিসিয়েন্সি, অথবা তার যদি হলো মানে ফ্যাক্টর কোয়াগুলেশন ফ্যাক্টর ডেফিসিয়েন্সি থাকে, অথবা অ্যান্টিথ্রম্বিন পিএস এগুলোর ডেফিসিয়েন্সি, এবং এপিএস অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি থাকে। এবং অ্যাকোয়ার্ড এটা কনজেনিটাল গেল। আর অ্যাকোয়ার্ড এর ক্ষেত্রে যে কোনো জায়গায় যদি ভেইন কম্প্রেশন হয় সেক্ষেত্রে হতে পারে।
আর ইডিওপ্যাথিক থাকতে পারে, যেটাকে আমরা আনপ্রোভোকড বলি, সেটা 25 to 50% ক্ষেত্রে থাকতে পারে। সিম্পটম কি? ইউনিল্যাটারাল লেগ সোয়েলিং সাধারণত থাকে উইথ ইরাইথেমা। ডিউরেশনটা থাকে সাব-একুট থেকে একুট। এরকম যদি থাকে তাহলে তার রিস্ক ফ্যাক্টর গুলো আমাদের সার্চ করতে হবে। মেডিকেল, পেশেন্ট রিলেটেড কন্ডিশন, মেডিকেল ইলনেস, সার্জিক্যাল ইলনেস এবং ব্লাড রিলেটেড ডিসঅর্ডার এগুলা সার্চ করতে হবে এবং আমাদের ওয়েলস স্কোরটা সার্চ করে দেখতে হবে তার প্রবাবিলিটি ডিপ ভেইন থ্রম্বোসিস হওয়ার জন্য কতটুকু আছে। যদি লো প্রবাবিলিটি থাকে তাহলে ডি ডাইমার করব এবং ডি ডাইমার এবং লো প্রবাবিলিটি থাকলে ভার্চুয়ালি এক্সক্লুডস ডিপ ভেইন থ্রম্বোসিস। আর যদি প্রবাবিলিটি হাই থাকে তাহলে কম্প্রেশন আল্ট্রাসাউন্ড করব। কম্প্রেশন আল্ট্রাসাউন্ড নেগেটিভ হলে 7 দিন পরে আবার করব। কম্প্রেশন আল্ট্রাসাউন্ড পজিটিভ হলে তার চিকিৎসা করতে হবে। মডারেট টু হাই লাইকলিহুড এ আমরা ডি ডাইমার করব না। আর চিকিৎসার ভিতরে হলো মেইন অ্যান্টিকোয়াগুলেশন। অ্যান্টিকোয়াগুলেশন ছাড়াও থাকবে তার লেগ ইলেভেশন, অ্যানালজেসিস এবং কোন ক্ষেত্রে ক্যাথেটার বেসড আমরা থ্রম্বোলাইটিক দিতে পারি এবং যে সমস্ত রোগী অ্যান্টিকোয়াগুলেশনের কন্ট্রাইন্ডিকেশন থাকবে এবং পালমোনারি এম্বোলিজম ঔষধ খাওয়ার পরও হইতে থাকবে, সেই সমস্ত রোগীর আইবিসি ফিল্টার করতে হবে। এটুকু হইলো মোটামুটি ভাবে যদি ডিপ ভেইন থ্রম্বোসিস সম্পর্কে বলি তাহলে। এখন আমরা বলবো পালমোনারি এম্বোলিজম। দেখো এখানে ছবিটার ভিতরে ওই ডিপ ভেইন থ্রম্বোসিস যদি ডিসলস্ট হয়ে যায়, ডিসলস্ট হয়ে যদি যায় তাহলে সে এখান থেকে আইসা মানে এই রাইট হার্টে আসবে, রাইট হার্টের থেকে রাইট ভেন্ট্রিকলে সরি রাইট এট্রিয়ামে আসবে, রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল, এখান থেকে পালমোনারি আর্টারির মাধ্যমে সে ২ জায়গায় ছড়াই যেতে পারে, একটা জায়গায় আটকে যেতে পারে অথবা বিভিন্ন জায়গায় ছড়াই যেতে পারে। এই যে যেটা ছড়াই যায় এটা অল অন এ সার্টেন হয়। এটা কি আমরা বলি পালমোনারি এম্বোলিজম। এজন্য আমরা বলি হঠাৎ করে রোগী শুয়ে আছে, অপারেশন করার পরে রোগীর শ্বাসকষ্ট হইলে আমরা ১ম এই ধারণা করি যে এটা পালমোনারি এম্বোলিজম হতে পারে। কারণ রোগী শুয়ে আছে বেডের মধ্যে। এরকম একটা কন্ডিশনে হয় এবং অ্যাসিম্পটোমেটিক পালমোনারি embolism is thought to be present in approximately 30% patient with a lower limb DVT. Following an acute episode, resolution of emboli is frequently incomplete despite the optimum anticoagulation therapy, which may lead to the development of chronic pulmonary hypertension. In patients with proven DVT, further imaging to diagnose pulmonary embolism is not required unless specific pulmonary embolism suspected clinically, otherwise by unexplained breathlessness. এখন তাহলে কি যে সমস্ত রোগীর ডিপ ভেইন থ্রম্বোসিস আছে তাদের কি সবাইকে কি আমি পালমোনারি এম্বোলিজমের জন্য আমি পরীক্ষা করব? তাদেরকে আমি মানে রিসার্চ করব কিনা? না, তাদের দরকার নাই। যাদের কারণ ২ টা ডিপ ভেইন হইলে একটা হবেই। এবং যদি তার সিম্পটম না থাকে তাহলে করার দরকার নাই। Majority of the pulmonary embolism arises from the propagation of the lower vein deep vein thrombosis. Rare causes include the septic foci, কোথা থেকে এন্ডোকার্ডাইটিস থেকে টিউমার, কোরিওকার্সিনোমা, ফ্যাট মানে এম্বোলিজম অথবা এয়ার এম্বোলিজম, অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম। এই সমস্ত এম্বোলিজম যে কোনো জায়গা থেকে হতে পারে। আদার দ্যান ডিপ ভেইন থ্রম্বোসিস, রেয়ার বাট ইট মে বি এন্ডোকার্ডিয়ামের ভিতরে অথবা ইসের ভিতরে হার্টের ভিতরে কোনো জায়গায় একটা থ্রম্বাস আছে, সেটা ছুটে যেয়ে হইতে পারে। তুমি ইনজেকশন দিতেছো, হঠাৎ করে কতটুকু এয়ার ঢুকাই দিলা, হয়ে যেতে পারে। অ্যামনিওটিক ফ্লুইড মানে মায়ের থেকে ইসের ভিতরে ঢুকে যেতে পারে। The diagnosis of pulmonary may be aided by the asking 3 questions. Number 1, if this presentation consists in pulmonary embolism, পালমোনারি এম্বোলিজমে কি আনএক্সপ্লেইনড ব্রেথলেসনেস থাকবে, টেকিকার্ডিয়া, এটা তুমি কোনোভাবেই তুমি এক্সপ্লেইন করতে পারবা না এবং চেস্ট পেইন থাকে। চেস্ট পেইন, শর্টনেস অফ ব্রেথ এবং টেকিকার্ডিয়া তোমার কাছে মনে হইবে যে এমাইড প্রেজেন্টেশনের মতো। মায়োকার্ডিয়াল যেভাবে প্রেজেন্ট হয় সেভাবে প্রেজেন্ট হয়। শুধুমাত্র ইসিজিতে তো সেপারেটিভ থাকে না। আদারওয়াইজ সিজিতে নন স্পেসিফিক চেঞ্জ থাকে, এটা এসটিটি চেঞ্জ থাকে, টি ইনভার্সন থাকে, অনেক ক্ষেত্রে আরবিবি থাকে এবং টিপিক্যাল 20% এ থাকে এস1 কিউ টি3 এভিডেন্স থাকে। এবং কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা পালমোনারি এম্বোলিজম এবং কোনো অল্টারনেটিভ কোনো ডায়াগনোসিস আমরা করতে পারি কিনা, এই ৩ টে জিনিস চিন্তা করে তারপরে আমার ডিপ ভেইন থ্রম্বোসিস ডায়াগনোসিস করতে হবে।
এবং যদি ক্লিনিক্যাল প্রেজেন্টেশন ডিপেন্ডিং অন the number, size and distribution of the emboli or the underlying cardiorespiratory reason এটার উপরে যদি কোনো পেশেন্টের 50% এর উপরে মানে পালমোনারি আর্টারিটা ব্লক না হয়, তাহলে সে সাধারণত সিম্পটম প্রডিউস করে না যদি তার হার্ট ভালো থাকে। কিন্তু যদি হার্ট এবং লাংসে আগে থেকেই কোনো সমস্যা থাকে তাহলে 20 থেকে 30% অবস্ট্রাকশন হলেও তারপর সে সমস্যা থাকে। এটা হলো ধনী গরিবের মতো। তোমার যে সমস্ত লোকজন ধনী এবং সলভেন্ট তার বাড়িতে ১০-২০ জন মেহমান গেলেও তার কোনো সমস্যা হয় না। যে দিন আনে দিন খায়, তার বাড়িতে একজন মেহমান একবেলা থাকলেই কষ্ট হয়। সেইজন্য যাদের রেসপিরেটরি রিজার্ভ আসলে কমে যায় তাদের জন্য অল্পতেই এটা হয়। এবং রিস্ক ফ্যাক্টর প্রেজেন্ট থাকে ৮০ থেকে ৯০% ক্ষেত্রে। এটার হেমোডাইনামিক যদি কনসিকুয়েন্স আমরা চিন্তা করি, এই জাস্ট এত বড় ছবিটা তোমার দরকার নাই। তুমি এই ছবিটা দেখে বুঝাইছে যে আ তোমার থ্রম্বাসটা পালমোনারি আর্টারিতে আটকে গেল। আর্টারিতে আটকে গেলে এই পালমোনারি অবস্ট্রাকশন ওভারকাম করার জন্য রাইট ভেন্ট্রিকলকে আ ফোর্সলি মানে ডাইলেট মানে করতে হয়। কন্ট্রাকশন করতে হয়। এজন্য সে আর রাইট ভেন্ট্রিকলটা ডাইলেট হয়। ডাইলেট হইলে ট্রাইকাসপিড ভালভ ইনসাফিসিয়েন্সি হয় এবং আরবি ওয়ালের টেনশন বাড়ে এবং নিউরোহিউমারাল অ্যাক্টিভেশন হয়। নিউরোহিউমারাল অ্যাক্টিভেশন হলে ভেনাস রিটার্ন বাড়ে। ভেনাস রিটার্ন বাড়তে থাকলে আরো যে কম মানে রাইট হার্টের উপরে যে চাপটা আরো বেশি পড়ে এবং আল্টিমেটলি রাইট ভেন্ট্রিকুলার অক্সিজেন ডিমান্ড বাড়ে এবং অক্সিজেন ডিমান্ড বাড়ে রাইট ভেন্ট্রিকুলার ইসকিমিয়া এবং হাইপোক্সিক ইনজুরি তৈরি করে রাইট ভেন্ট্রিকুলার কন্ট্রাক্টিলিটি কমায় দেয়, রাইট ভেন্ট্রিকুলার আউটপুট কমে যায় এবং একই সাথে রাইট ভেন্ট্রিকুলার আউটপুট যখন কমে মানে তখন লেফট ভেন্ট্রিকেলের আউটপুট কমে যায়, কার্ডিক আউটপুট কমে, ব্লাড প্রেশার কমে, আল্টিমেটলি পেশেন্ট শকে এবং কমায় চলে যায়। দেখো পালমোনারি আর্টারিতে একটা ছোট্ট একটা বা বড় একটা তোমার থ্রম্বাস জমে গেল, তার জন্য আগে রাইট হার্টটা তোমার রাইট ভেন্ট্রিকেলটা স্ট্রেইন হয়, ডাইলিটেশন হয়, ইনসাফিসিয়েন্সি হয়, আল্টিমেটলি সে ওয়াল স্ট্রেস এত বাড়ে যার জন্য রিলেটিভলি হাইপোক্সিয়া ডেভেলপ করে এবং এর আরবি কন্ট্রাক্টিলিটি কমে যায়, রাইট ভেন্ট্রিকুলার আউটপুট কমে যায়। রাইট ভেন্ট্রিকুলার আউটপুট যখনই কমে তখন হলো আল্টিমেটলি লেফট ভেন্ট্রিকুলার আউটপুট একসময় আস্তে, আস্তে করে কমে যায় এবং লেফট ভেন্ট্রিকুলার প্রিলোড কমে, কার্ডিয়াক আউটপুটও কমে যায়। এই ছবিটা দেখলে হয় এটা লেটেস্ট মানে গত বছরের ছবি ওই ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজির দেওয়া ছবি। এবং কি হয় আল্টিমেটলি গ্যাসিয়াস এক্সচেঞ্জ এর অ্যাবনরমালিটি হয়। যেহেতু থ্রম্বাস আটকে যায় অতএব এটা গ্যাস এক্সচেঞ্জ হইতে পারে না ব্লাডের সাথে। ব্লাড ওখানে যায় না। যার জন্য ইন্ট্রা পেরিটোনিয়াল অথবা ইন্ট্রাকার্ডিয়াক শান্ট হয়ে ব্লাডটা ডাইভার্স হয়ে যায়। এইটা হলো রিস্ক ফ্যাক্টর। তোমাদের আমরা ভেনাস থ্রম্বোএম্বোলিজম পড়ানোর সময় যেটা বলছি ওই একই রিস্ক ফ্যাক্টর এটার ক্ষেত্রেও। এবং এখানে তোমার সাইন সিম্পটম তোমার ডেভিডসনে খুব সুন্দর করে দেওয়া আছে প্যাথোফিজিওলজি যেটা আমরা বললাম যে মেজর হেমোডাইনামিক ইফেক্ট থাকবে, কার্ডিয়াক আউটপুট কমবে এবং একুট রাইট হার্ট ফেইলিউর হবে। কার্ডিয়াক আউটপুট কিন্তু কমবে পরে। আগে রাইট হার্ট ফেইল করবে তার জন্য কার্ডিয়াক আউটপুট কমবে। সিম্পটমস ওই ফেইন্টনেস, কলাপস, ক্রাশিং সেন্ট্রাল চেস্ট পেইন, অ্যাপ্রিহেনশন এবং সিভিয়ার ডিসপ্লে অ্যাজ লাইক এমআই উইথ হার্ট ফেইলিউর। সাইনের জন্য স্যাররা জিজ্ঞাসা করে পালমোনারি এম্বোলিজমের সাইন। যদি পেশেন্ট কলাপসে থাকে তাহলে সেটা তো তুমি দেখতেই পাবা যে পেশেন্ট হেমোডাইনামিক কলাপসে আছে। নাইলে টেকিপনিয়া থাকে, টেকিকার্ডিয়া থাকে। জেবিবি রেইজ থাকে, হ্যাঁ? এবং আরবি গ্যালোপরিদম পাওয়া যায়। পালমোনারি হার্ট সাউন্ড এবং হার্ট সাউন্ড লাউড থাকে এবং সায়ানোসিস থাকে। আল্টিমেটলি ইউরিন আউটপুট কমে যায়, শকের ফিচার নিয়ে থাকে। এক্স-রে সাধারণত নরমাল থাকতে পারে। তাহলে মানে আনএক্সপ্লেইনড ডিসনিয়া উইথ নরমাল এক্স-রে এটাই তোমার মানে সাসপেনশন আইরোস্কোপে যে পালমোনারি এম্বোলিজম হতে পারে। এখানে তোমাদের কি S1 QT T3 লেখা আছে যদিও 20% ক্ষেত্রে থাকে। টি ইনভার্সন স্যার আবার এটা জানে কিন্তু। যে তুমি যখনই বলবা স্যার S1 QT T3 তার মানে কি লিড 1 এ S পাওয়া যাবে, লিড 3 তে Q এবং T পাওয়া যাবে। এইটা হলো 20% এর ক্ষেত্রে পাওয়া যায়। খুব স্পেসিফিক যে সাইন তা না কিন্তু পাওয়া গেলে এটা মোটামুটি ডিকটেট করে স্পেসিফিক। আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করলে তুমি সেই ক্ষেত্রে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন এবং পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কম পাবা।
অল্টারনেটিভ ডায়াগনোসিস হবে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, পেরিকার্ডিয়াল টেম্পোনেন্ট, অ্যাওর্টিক ডিসেকশন। এই সমস্ত অল্টারনেটিভ ডায়াগনোসিস থাকবে। ইনভেস্টিগেশনের লাইনটা একটু লম্বা। তো আসলে আমাদের ইনভেস্টিগেশন পালমোনারি এম্বোলিজম করতে গেলে আমাদের কি ইনভেস্টিগেশন করলে একদম ধরা পড়ে? সেটা হলো যদি আমরা পালমোনারি এনজিওগ্রাম করতে পারি গোল্ড স্ট্যান্ডার্ড। কিন্তু পালমোনারি এনজিওগ্রামের আগেও যদি ক্যাপাবিলিটি থাকে তাহলে পালমোনারি সিটি এনজিওগ্রাম যদি করা যায় তাহলে সেক্ষেত্রে ডিটেক্ট করতে পারে। অনেক দেশের এমার্জেন্সিতে মানে সিটি এনজিওগ্রাম লাগানো থাকে। আসার সাথে, সাথে আনএক্সপ্লেইনড ডিসনিয়া থাকলে তারা সিটি চেস্ট করে ফেলে। সিটি চেস্ট করে ফেলে যে এখন কোভিড এর জন্য যে সমস্ত নিউমোনিয়া হয়, তাদের যদি ক্যাপাবিলিটি থাকে তাহলে সাথে, সাথে তুমি সিটি স্ক্যান মানে করে ফেলতে পারা যায়। সিটি স্ক্যান কিন্তু না কনফর্মেটরি না। কিন্তু ডিকটেট করে। তোমার আরটি-পিসিআর করলে 30% নেগেটিভ হয়। কিন্তু তুমি যদি সিটি করো তাহলে তোমার হলো 5% ও নেগেটিভ হবে না। তার যদি থাকে আ লিশন থাকে, নিউমোনিয়া থাকে সে ডিকটেট করে যে এটা কোভিড হওয়ার সম্ভাবনা আছে। এটা কোভিড এর সিচুয়েশন এ বললাম। এই ২ টা হলো তোমার আর বাকি যেগুলো আছে একটা এক্স-রে করতে পারি। আমরা জানি যে এক্স-রে বলছিলাম নরমাল থাকতে পারে। কিন্তু স্পেসিফিক লেন্সে এক্স-রে কিছু ফাইন্ডিং থাকে ইসিজি, এবিজি, ডি-ডাইমার এবং ট্রোপোনিন। মানে সিটি এনজিওগ্রাম, বিকিউ স্ক্যান এবং বিকিউ শান্ট এটা করে না এখন আর। কালার ডপলার করতে পারি বা পায়ের এবং বেড সাইড ইকোকার্ডিওগ্রাম করে দেখতে পারি যে রাইট সাইডের পেশেন্ট মানে ডাইলেটেশন আছে কিনা। এবং আল্টিমেটলি পালমোনারি এম্বোলিজম। ইসিজিতে তোমার আগে বলছি এজন্য আর ইসিজিতে বলতেছি না যদিও এটা নন স্পেসিফিক টি ইনভার্সন থাকতে পারে। এই ইসিজিতে এটা টিপিক্যাল ফাইন্ডিং তোমার বই থেকে নিছি এটা। এখানে উপরে দেখো পালমোনারি অপাসিটি থাকতে পারে এবং ওয়েস্ট শেপেড মানে থাকে অনেক সময় পালমোনারি ইনফেকশন জন্য এক্স-রে আছে। মেডিসিনে এক্স-রে আছে স্যারদের কাছে এটা দেখে নেবা। দেখবে একদম কোন শেপেড একদম তোমরা যেরকম আ ইসে খাও এটা হলো তোমার হলো পিজ্জা খাও যেভাবে কাটো ওইভাবে পিজ্জা কাইটা এরকম করে লাগানো আছে। এবং নিচের দিকে যদি থাকে তা bilateral horizontal linear opacity, peripheral effusion থাকতে পারে। এই সাথে hemidiaphragm elevation এবং enlarged pulmonary artery থাকে অনেক ক্ষেত্রে যে distal obstruction থাকলে সেটা ওভারকাম করার জন্য সে চেষ্টা করে। ওভারকাম করার জন্য চেষ্টা করলে ওই ক্ষেত্রে ওইটা তৈরি হয়। এবং অলিগোমিক লাংফিট কারণ হলো অবস্ট্রাকশন আছে। যেহেতু অবস্ট্রাকশন আছে পালমোনারি আর্টারিতে অতএব ব্লাড যাবে না। অতএব অলিগেমিক হবে এবং এই যে অবস্ট্রাকশন আছে তার ডিস্টাল পোরশনটা পালমোনারিতে ডাইলেটেড থাকবে এবং বাকি চিহ্নগুলো থাকবে। তো যদিও মানে এক্স-রে অ্যাপিয়ারেন্স নরমাল বলছে কিন্তু এটা এরকম থাকতে পারে। নরমাল অ্যাপিয়ারেন্স ইন acutely breathless and hypoxic patient should arise the suspicion of pulmonary embolism এটা কিন্তু মানে ক্লাসিক্যাল টিচিং মানে ইসের জন্য আন্ডার গ্র্যাজুয়েট এর জন্য একটা পেশেন্টের হাইপোক্সিয়া আছে, ব্রেথলেসনেস আছে, অতএব তার সাসপেক্ট করো যে সে তার পালমোনারি এম্বোলিজম আছে। তুমি যদি সাসপেক্ট না করতে পারো, তুমি ডায়াগনোসিস করতে পারবা না। ইসিজি is often normal মানে ডিডি থাকবে, এমআই, পেরিকার্ডাইটিস, কমন ফাইন্ডিং সাইনাস ট্যাকিকার্ডিয়া, anterior T wave inversion, তারপরে নন স্পেসিফিক যদিও এগুলা এবং লার্জার এম্বোলাই কজেস রাইট হার্ট স্টেন and by S1 QT-T3 স্যার জিজ্ঞাসা করে যে এটা কেন হয়? যে রাইট হার্ট স্ট্রেইন এর জন্য স্যার এইটা হয়। এবং প্যাটার্ন অফ এসটিটি চেঞ্জেস অ্যান্ড টি ওয়েভ ইনভার্সন অর আরবিপি এগুলো সবই হইতে পারে। এটা স্যাররা খুব পেট কোয়েশ্চেন স্যাররা বসে, বসে জিজ্ঞাসা করে। খুব ভালো নাম্বার দিতে গেলে। সব জিজ্ঞাসা করবে না। যে পাস করার জন্য ইসিজি ফাইন্ডিংস অফ পালমোনারি এম্বোলিজম দরকার নেই। আর্টেরিয়াল ব্লাড গ্যাস যদি করো তাহলে অক্সিজেন কম থাকবে, কার্বন ডাই অক্সাইড কম থাকবে এবং এ এ এ এই অ্যাসিডোসিস মেটাবলিক অ্যাসিডোসিস থাকবে। ডি-ডাইমার আ মানে লো লেভেল যদি থাকে তাহলে সে সাধারণত এক্সক্লুড করে যে না যদি লো প্রবাবিলিটি থাকে তাহলে সে এক্সক্লুড করে। আর লিমিটেড ভ্যালু মানে ডি-ডাইমার এর কোন ক্ষেত্রে যদি দেখা যায় ডি-ডাইমারটা ইন্টারমিডিয়েট পজিটিভ গ্রুপ আছে সেই ক্ষেত্রে ডি-ডাইমার এর ভ্যালু কম আমরা আগের বারে বলছি। এবং এক্ষেত্রে যেহেতু রাইট হার্টে তার স্ট্রেইন হয় অতএব কিছু ট্রোপোনিন তার বাড়বে। অতএব ট্রোপোনিন বাড়তে পারে, ডি-ডাইমার বাড়তে পারে, নাও বাড়তে পারে। এবং কনফার্ম যদি করতে যাই তাহলে সিটি পালমোনারি এনজিওগ্রাম করলে আমরা কনফার্ম হতে পারবো। আরেকটা ভেন্টিলেশন পারফিউশন স্ক্যানিং আছে। কালার ডপলার যদি করি বেড সাইডে
তাইলে আমরা ২ টা জিনিস দেখতে পারবো। ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড করলে যে পালমোনারি এম্বোলিজমের সাথে ডিপ ভেইন থ্রম্বোসিস আছে কি নাই। তবে ডিপ ভেইন থ্রম্বোসিস রুটিনলি পালমোনারি এম্বোলিজমের সাথে করবেন না। যদি সন্দেহ হয় তাহলে করতে পারবেন। এবং ইকোকার্ডিওগ্রাফ করলে বোঝা যাবে রাইট সাইডের প্রেশার এবং ভলিউম ওভারলোড আছে কিনা। লাস্টে পালমোনারি এনজিওগ্রাম একদম ডাইরেক্ট এনজিওগ্রাম করতে পারবেন। যদি আমরা মানি স্টেবল থাকে পেশেন্ট পালমোনারি এম্বোলিজমের পরে ব্লাড প্রেশার এবং প্রেশার ঠিক আছে। সেই সমস্ত পেশেন্টরে কি করব আমরা লাইকলিহুড দেখব। যদি দেখি লো এবং ইন্টারমিডিয়েট গ্রুপ আছে সেই ক্ষেত্রে তার ডি-ডাইমার টেস্ট করব। ডি-ডাইমার টেস্ট যদি লো গ্রুপ থাকে তাহলে ভার্চুয়ালি এক্সক্লুড করে এবং কোনো ট্রিটমেন্টের নাই। এবং যদি ডি-ডাইমার টেস্ট পজিটিভ হয় ওখানে করছিলাম কমপ্লেক্স আল্ট্রাসাউন্ড এক্ষেত্রে করব সিটি পালমোনারি এনজিওগ্রাম। সিটি পালমোনারি এনজিওগ্রাম যদি নেগেটিভ হয় ট্রিটমেন্টের দরকার হয় নাই এবং কনফার্ম হলে ট্রিটমেন্ট করতে হবে। আর এদিকে হাই যদি লাইকলিহুড থাকে তার যদি অ্যাবিলিটি থাকে তাহলে আমরা সরাসরি তার সিটি এনজিওগ্রাম করব। সিটি এনজিওগ্রামে কনফার্ম করলে চিকিৎসা, কনফার্ম না করলে চিকিৎসা নেই। এই ইনভেস্টিগেশনটা হইতেছে স্টেবল পেশেন্টের জন্য। কিন্তু পেশেন্ট যদি স্টেবল না থাকে, হেমোডাইনামিক কম্প্রোমাইজ থাকে তার কি হবে? দেখো উপরেরটা নীল দেওয়া আছে সেটা হলো স্টেবল পেশেন্টের। যদি নীল না থাকে তাহলে কি করতে হবে? পেশেন্ট শকে আছে। বেড সাইড একটা ইকো করবা। ইকো করে দেখলা রাইট সাইডের হার্ট মানে বড় আছে। তাহলে সার্চ ফর কজেস অফ দ্যা আদার কজেস অফ মানে চলে যাবা সিটি এনজিওগ্রাম। যদি দেখা যায় যে না রাইট সাইড বড় নাই তাহলে অন্য কজ গুলা সার্চ করবা। এই যদি থাকে সিটি এনজিওগ্রাম। সিটি এনজিওগ্রামে যেখানে নাই সেখানে সরাসরি পালমোনারি এম্বোলিজমের চিকিৎসা করতে হবে। যদি তোমার থাকে রিস্ক থাকে হাই। হাই রিস্ক মানে ওই যে রিস্ক ফ্যাক্টর গুলা মডারেট পেশেন্ট রিলেটেড ফ্যাক্টর, মেডিকেল ইলনেস, সার্জিক্যাল ইলনেস এবং মানে আদার্স মানে ব্লাডের ডিসঅর্ডার গুলো যদি থাকে সেই সমস্ত ক্ষেত্রে তুমি হাই রিস্ক চিন্তা করে চিকিৎসা করবা। আর যদি তোমার সিটি এনজিওগ্রাম যদি থাকে তাহলে সেটা দিয়ে তুমি চিকিৎসা করবা। এরকম তোমার ওই যে রেসপিরেটরি সমস্যা থাকবে। চেস্ট পেইন, শর্টনেস, টেকিপনিয়া, হেমোপ্টাইসিস, হাইপোক্সিয়া সবগুলা থাকবে। মনে হবে যে এটা সিওপিডি, অ্যাজমা বা এরকম। হার্টেরও সমস্যা থাকবে। চেস্ট পেইন, সিনকোপ, ট্যাকিকার্ডিয়া সবকিছু মিলিয়ে তোমার সমস্যা থাকবে। এরপর তুমি পেশেন্টের অ্যাড্রেস করবা যে পেশেন্ট শকে আছে কি শক নাই। শকে থাকলে তার চিকিৎসা হবে, থ্রম্বোলাইটিক দিতে হবে। আর যদি শকে না থাকে তার ম্যানেজমেন্ট হবে, অ্যান্টিকোয়াগুলেশন দিতে হবে। কিভাবে আমি পেশেন্টটাকে ক্যাটেগরাইজ করব? আমি কয়েকটা জিনিস দেখব যে হেমোডাইনামিক কম্প্রোমাইজ তার আছে কি নাই। যদি থাকে তে সে হাই প্রবাবল মানে রিস্ক, মর্টালিটি রিস্ক হাই এবং ক্লিনিক্যাল সাইন সিম্পটম যদি থাকে এবং ইকো করে যদি রাইট ভেন্ট্রিকলের ডাইলেটেশন পাই এবং ইলেভেটেড ট্রোপোনিন যদি পাই, তাহলে এগুলো হাই রিস্ক গ্রুপ এবং এই রোগগুলো ইমিডিয়েটলি চিকিৎসা করা দরকার। থ্রম্বোলাইটিক থেরাপি দেওয়া দরকার। না হলে এই রোগীগুলো মরে যায়। আ রিস্ক অ্যাডজাস্টমেন্ট ওই কথাগুলোই আমরা এখানে এভাবে বলছি যে হাই এবং লো ইন্টারমিডিয়েট রিস্ক করা। তোমাদের জন্য না যারা পোস্ট গ্রাজুয়েট আছেন তাদের জন্য এটা লাগবে যে পালমোনারি এম্বোলিজম এর কি করবা। কারণ চিকিৎসা নির্ভর করবে হাই রিস্ক এবং লো রিস্ক এর ক্যাটেগরির উপরে। Management, general management, patient prompt recognition and treatment is often life-saving. Maintain sufficient oxygen above 90%. Circulatory shock যদি থাকে shock treat করতে হবে। কিন্তু কোন সময় তুমি সার্কুলেটরি শকে তুমি দিবা না মানে প্রয়োজনের একদম শেষ পর্যন্ত না হলে আইনোট্রপিক ডাক দিবা না। কারণ আইনোট্রপিক ডাক দিলে হয় কি এই ক্ষেত্রে এমনিই তো ডিকম্পেনসেশন হয়ে বসে রয়েছে। ওদিকে রাইট ভেন্ট্রিকেলের আউটফ্লোটা একটা অবস্ট্রাকশন আছে, রাইট ভেন্ট্রিকেল ডাইলেটেড আছে, ওভারকাম করতে পারতেছে না, স্ট্রেস বেশি, ওয়াল টেনশন বেশি, আল্টিমেটলি কন্ট্রাক্টিবিলিটি ফেইল করে। এই ক্ষেত্রে ১ম কম্পেনসেশন হওয়ার চেষ্টা করে। যেমন হার্ট ফেইলিউর এর সময় কম্পেনসেশন হওয়ার চেষ্টা করে, সিম্প্যাথেটিক স্টিমুলেশন হয় এবং একই সাথে সল্ট ওয়াটার রিটেনশন করে সে ব্লাড প্রেশার মেইনটেইন করার চেষ্টা করে কার্ডিয়াক আউটপুট ফল করার সাথে, সাথে। এক্ষেত্রেও যখন আ রাই রাই কার মানে ইসে আরবি কার্ডিয়াক আউটপুট কমবে আরবির, তখন সাথে, সাথে হিউমেরাল অ্যাক্টিভেশন হয়, সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হয়। সেক্ষেত্রে আরো ভেনাস রিটার্ন বাড়ে। এই ভেনাস রিটার্ন বাড়ার জন্য এমনি হার্টের উপরে চাপ আছে, আরো চাপ বেশি পড়ে।
এইজন্য আইনোট্রপিক এজেন্ট গুলো খুব ভালো কাজ করে না। কারণ হার্ট অলরেডি কন্ট্রাক্টাইল মানে এই অবস্থায় থাকে, হাইপোক্সিক অবস্থায় থাকে। এবং ডায়াবেটিকস এবং ভ্যাসোডাইলেটর অবশ্যই বন্ধ রাখতে হবে কারণ এতে কার্ডিয়াক আউটপুট কমে যায়। এবং মরফিন দিতে পারবা পেইন কমানোর জন্য, কার্ডিয়াক মেসেজ দেওয়া যাবে যদি খুব খারাপ রোগী হয়। এবং মেইন ট্রিটমেন্ট যেটা ডিপ ভেইন থ্রম্বোসিস এর যে ট্রিটমেন্ট তোমাদেরকে পড়াইছিলাম ঠিক একই ট্রিটমেন্ট, অ্যান্টিকোয়াগুলেশন মেইন স্ট্রিম ট্রিটমেন্টের। যদি পেশেন্ট হেমোডাইনামিক্যালি স্টেবল থাকে, আর যদি পেশেন্ট হেমোডাইনামিক্যালি আনস্টেবল থাকে তাহলে থ্রম্বোলাইটিক থেরাপি, প্রয়োজনে সার্জিক্যাল ইভ্যালুয়েশন। এর কিরকম থ্রম্বোলাইটিক দিবা? যদি পেশেন্ট শকে থাকে এবং কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে, পালমোনারি তাহলে থ্রম্বোলাইসিস দিবা এবং এরপরে সাপোর্টিভ ট্রিটমেন্ট হেপারিন এবং ব্লাড প্রেশার ম্যানেজমেন্টের জন্য এবং হাইপোক্সিয়া কারেক্ট করার জন্য দিবা। এই কতগুলা কন্ডিশন যদি খারাপ থাকে, শকে থাকলেই দিতে হবে, নতুবা না। এবং ডোজ আছে এনাক্সাপাইরিনের ডোজ কিভাবে দিবা সেটা তোমাদের পরীক্ষা জিজ্ঞাসা করবে না। কিন্তু পরীক্ষার সময় ওই যে রিভারসাবান যারা করো তাদের জন্য ওই যে 15 মিলিগ্রাম বিএডি ফর 3 উইকস দেন 20 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি এটা চলতে থাকবে। সার্জারি কখন করবা? পালমোনারি মানে সার্জিক্যাল এম্বোলেক্টমি কনসিডার করা যায় যে ক্ষেত্রে মেডিকেল ম্যানেজমেন্ট ফেইল করে। এবং রিট্রেবল ইনফেরিয়র ভেনা কাভার ফিল্টার, ওই যে যে সমস্ত রোগীর ডিপ ভেইন থ্রম্বোসিস থাকে রিকারেন্ট এবং ট্রিটমেন্ট অপশনে ফেইল করে অথবা তার অ্যান্টিকোয়াগুলেশন কন্ট্রাইন্ডিকেটেড, সেই সমস্ত পেশেন্টে মানে আইবিসি ফিল্টার দেওয়া যাবে। এবং ম্যানেজমেন্ট অ্যালগরিদম আমরা এটা তোমাদেরকে বলছি ওইভাবে যে কিভাবে আমরা মানে করব ম্যানেজমেন্ট, যে আসলে তারকে আমরা অ্যান্টিকোয়াগুলেশন দেব না তারকে থ্রম্বো ওইতে দেব। তোমাদের জন্য একটাই মানে পথ, পেশেন্ট পালমোনারি এম্বোলিজম ডায়াগনোসিস হয়েছে, পেশেন্ট কার্ডিওজেনিক শকে আছে, তার থ্রম্বোলাইটিক দিতে হবে। কার্ডিওজেনিক শকে নাই, থ্রম্বোলাইটিক লাগবে না, অ্যান্টিকোয়াগুলেশন দিতে হবে। স্টেবল এবং আনস্টেবল পেশেন্টের জন্য ২ টা চার্ট দেওয়া আছে। যাদের পারো তারা দেখে নিবা। আর ইমিডিয়েট মর্টালিটি ইজ গ্রেটেস্ট ইন দোজ উইথ ইকোকার্ডিক এভিডেন্স অফ রাইট ভেন্ট্রিকুলার ডিসফাংশন or cardiogenic shock. Once anticoagulation is commenced, however, the risk of mortality rapidly falls. যদি anticoagulant দাও তাহলে কমে যায় সাধারণত। The risk of recurrence is highest in the first 6 to 12 months after the initial event, and then 10 years around 1/3 of the individual who suffered from an event. পালমোনারি এম্বোলিজম প্রেগন্যান্সিতে এটা মানে খুব মানে কমন যে তা না, কিন্তু প্রেগন্যান্সিতে হাইপার কোয়াগুলেবল স্টেট হয়, মুভমেন্ট কম থাকে, সেই সমস্ত ক্ষেত্রে এটা হইতে পারে। সেক্ষেত্রে আমরা মানে যদি ইনভেস্টিগেশন করি মানে সিটি এনজিওগ্রাম করতে পারি। আর বিপি স্ক্যানিং করলে রেডিয়েশন গ্রেটার রেডিয়েশন ডোজ টু ফিটাস বাট সিগনিফিকেন্টলি লেস টু দ্য ম্যাটারনাল ব্রেস্ট টিস্যু, এটা একটা খুব ঝামেলার পূর্ণ আছে। এবং ইন ইউট্রো রেডিয়েশন এক্সপোজার হয়। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে ওয়ারফেরিন দেওয়া যাবে না। ওয়ারফেরিন দেওয়া যাবে না কোন স্টেজে? এটা ট্রাইটোজেনিক ফার্স্ট ট্রাইমেস্টারে ওয়ারফেরিন দেওয়া যাবে না, কিন্তু সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টারে ওয়ারফেরিন দেওয়া যাবে। আবার ডেলিভারির 15 দিন আগে ওয়ারফেরিন বন্ধ করতে হবে। অর্গানোজেনেসিস হয়ে গেলে ওয়ারফেরিন দেওয়া যায়। ফলো আপ কিভাবে করবা সেটার হলো মানে একটা শিডিউল দেওয়া আছে। যে পেশেন্ট ১ মাস, ৩ মাস, ৬ মাস পর আসলে পেশেন্টকে ফলো আপ করে দেখতে হবে। এবং এটা দিয়েই আমরা শেষ করতে চাই ভেনাস থ্রম্বোএম্বোলিজম। আরো ৬ মিনিট আমার আছে। ৬ মিনিটের মধ্যে মোরে কি কইতেছে? সেট টু ওকে। ঠিক আছে। আর তাহলে যদি আমরা মানে অ্যাজ এ হোল সামারি করি ভেনাস থ্রম্বোএম্বোলিজম, তাহলে এক কথায় এটা মোস্ট কমন ডিপ ভেইন থ্রম্বোসিস এবং পালমোনারি এম্বোলিজম। যদি ২ টা ডিপ ভেইন থ্রম্বোসিস থাকে, একটা পালমোনারি এম্বোলিজম হবে। এবং এটা হওয়ার জন্য মানে ৩ টা জিনিস অবশ্যই দরকার। সেটা একটা হলো এন্ডোথেলিয়াল ইনজুরি দরকার, হাইপার কোয়াগুলেবল স্টেট এবং উম আ বা বা একটা ইনফ্লামেশন
এন্ডোথেলিয়াল ইনজুরি, হাইপারকোয়াগুলেবল স্টেট, এই ৩ টে জিনিস দরকার। এবং এটা ছাড়াও অনেক ক্ষেত্রে আনপ্রোভোকড থাকে, 20-50% ক্ষেত্রে এটা আনপ্রোভোকড থাকে। এবং ভেইন থ্রম্বোসিস মানে ডায়াগনোসিস হওয়ার সাথে সাথে মানে সাসপেশন না থাকলে ডিপ ভেইন থ্রম্বোসিস ডায়াগনোসিস করা যায় না। এবং ইউনিলেটারাল লিম্ব সোয়িং আর ইরেথেমা থাকলে এটা করতে হবে। তখন ওয়েলস স্কোর সার্চ করতে হবে। ওয়েলস স্কোর যদি প্রবাবিলিটি 0 থাকে ডি-ডাইমার করব। ডি-ডাইমার যদি নেগেটিভ থাকে তাহলে বাদ ডায়াগনোসিস। আর যদি ওয়েলস স্কোর প্রবাবিলিটি হাই থাকে তাহলে সেখানে কম্পারেশন আল্ট্রাসাউন্ড করব। আল্ট্রাসাউন্ড পজিটিভ হলে সেক্ষেত্রে ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্টের অপশন হলো মেইন ট্রিটমেন্ট অপশন অ্যান্টিকোয়াগুলেশন। এবং এই অ্যান্টিকোয়াগুলেশনের আগে আছে অ্যানালজেসি আছে এবং লিম্ফ ইলাভেশন। যদি যে সমস্ত রোগীর অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে পারবে না বা নিতে পারবে না, অ্যান্টিকোয়াগুলেশন কন্ট্রাইন্ডিকেটর আছে অথবা ট্রিটমেন্ট ফেল হয়েছে, আইবিসি ফিল্টার লাগানো যায়, ইন্টারভেনশন করা যায়। এবং লিম্ফ খুব থ্রেটেনিং যদি লিম্ফ থাকে তাহলে ক্যাথেটার বেসড থ্রম্বোলাইটিক থেরাপি দেওয়া যায়, খুব রেয়ার কেসে দেওয়া যায়। আর হলো এই চিকিৎসা এটা চলবে 6 সপ্তাহ থেকে 6 মাস পর্যন্ত চলবে। এবং তারপরে ফলো আপ করে দেখতে হবে যে তার আনপ্রোবাবল রিস্ক ফ্যাক্টর গুলো আছে কিনা। নেক্সট হলো যে থ্রম্বোপ্রোফাইলেক্সিস দেওয়া। যদি এইরকম মানে মডারেট টু হাই রিস্ক থাকে পেশেন্ট ডিপ ভেইন থ্রম্বোসিস হওয়ার জন্য অথবা ভেনাস থ্রম্বোএম্বোলিজম হওয়ার জন্য, তাহলে সেক্ষেত্রে আমরা প্রোফাইলেক্সিস হিসাবে অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে পারি। পালমোনারি এম্বোলিজম ২টা ডিপ ভেইন থাকলে একটা হয়। এবং এটা সাসপেক্ট করতে হবে কোন ক্ষেত্রে, যদি তার কোনো পেশেন্টের মডারেট টু হাই রিস্ক থাকে, তো মেজর মেডিকেল সার্জিক্যাল ইলনেস অথবা প্রলং ইমোবিলিটি এবং পেশেন্ট রিলেটেড ফ্যাক্টর এইজ, এমআই এবং এই সমস্ত যদি জিনিস থাকে এবং পেশেন্ট যদি আনএক্সপ্লেইনড ডিসনিয়া নিয়ে প্রেজেন্ট করে, তারপরে চেস্ট পেইন, এইগুলো নিয়ে প্রেজেন্ট করলে চিন্তা করতে হবে যে পালমোনারি এম্বোলিজম আছে তার। সেই ক্ষেত্রে মানে তার ডি-ডাইমার খুব বেশি একটা হেল্প করে না, কারণ মানে অ্যাসিম্পটোমেটিক না থাকলে ডি-ডাইমার নেগেটিভ না হলে আমরা বাদ দিতে পারবো না। ডি-ডাইমার পজিটিভ হয় মানে ডায়াগনোসিস না। তাহলে সেই ক্ষেত্রে আমরা ২টা জিনিস দেখবো, পেশেন্ট স্টেবল কি আনস্টেবল। যদি পেশেন্ট স্টেবল হয় তাহলে আমরা তাকে ডি-ডাইমারের সাথে আমরা যে জিনিসটা করতে পারি সেটা হলো বেড সাইড একটা পালমোনারি এনজিওগ্রামের যদি সুযোগ থাকে, পালমোনারি এনজিওগ্রাম করে আমরা দেখতে পারি যে তার সরাসরি আছে কিনা, পালমোনারি এম্বোলিজম আছে কিনা, পালমোনারি এনজিওগ্রাম করে। আর যদি পেশেন্ট হেমোডাইনামিক্যালি থাকে, কম্প্রোমাইজ থাকে, তাহলে বেড সাইড ইকোকার্ডিওগ্রাম করে দেখা যায়। চিকিৎসা ডায়াগনোসিস কনফার্ম হওয়ার জন্য আরো কতগুলো জিনিস দরকার, সেটা হলো এক্স-রে, ইসিজি, ব্লাড গ্যাস অ্যানালাইসিস, পালমোনারি এনজিওগ্রাম, ভিকিউ শান্ট, এরপরে হলো ক্যাথেটার মানে ডুপ্লেক্স আল্ট্রাসোনোগ্রাম পায়ের জন্য এবং হার্টের জন্য ক্যাথেটার। লাস্ট অফ অল পালমোনারি এনজিওগ্রাম করা যায়। তাহলে সিটি এনজিওগ্রামও করা যায়, পালমোনারি এনজিওগ্রামও করা যায়। সিটি এনজিওগ্রামটা ওয়াইডলি ইউজড করা যায়। এরপরে চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসা ২টা ভাগে ভাগ করে আমরা চিকিৎসা করব। যে যদি পেশেন্ট হেমোডাইনামিক্যালি আনস্টেবল থাকে, তাকে ব্লাড প্রেশার কম থাকে, তাহলে তারে থ্রম্বোলাইটিক থেরাপি দেবো এমআইয়ের মতো। আর যদি পেশেন্ট স্টেবল থাকে তারে থ্রম্বোলাইটিক থেরাপি দেওয়ার দরকার নেই, তাকে অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি দিতে হবে। এবং যদি আমরা চিকিৎসা শুরু করতে পারি তাহলে অ্যান্টিকোয়াগুলেশনের সাথে সাথে সেই রোগীর মর্টালিটি কমতে থাকে। তো আসলে ডিপ ভেইন থ্রম্বোসিস এবং পালমোনারি এম্বোলিজম তুমি যদি সন্দেহ না করতে পারো তাহলে তুমি ডায়াগনোসিস করতে পারবে না। সন্দেহ করাটাই হলো মূল উদ্দেশ্য, যে এটা আমি যেন সন্দেহ করতে পারি এবং ডায়াগনোসিস করতে পারি। মেইন স্ট্রিম ট্রিটমেন্টের জন্য অ্যান্টিকোয়াগুলেশন। অ্যান্টিকোয়াগুলেশনের জন্য প্রথম 5 দিন লো মলিকুলার ওয়েট হেপারিন দিতে হবে। যদি ডায়াগনোসিস হয় তাহলে থেরাপিউটিক ডোজে, তার মানে হচ্ছে 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট। 5 দিন দেওয়ার পরে তারপরে তার ছুটির সময় রিভারক্সাবান দিয়ে আমরা ছুটি দিয়ে দিতে পারি। অথবা তার সরাসরি আমরা রিভারক্সাবান প্রথম দিন থেকেই দিতে পারি 15 মিলিগ্রাম, মানে টুয়াইস ডেইলি, এরকম 3 সপ্তাহ দেওয়ার পরে
20 মিলিগ্রাম ডেইলি দিয়ে আমরা তারে বিদায় করে দিতে পারি। তো এখানে আমার টাইম শেষ। আমি এখানেই শেষ করতে চাচ্ছি। আবার একই রকম তোমাদের যদি এটার দরকার হয়, তাহলে আমাকে নক করো। পিডিএফ ফর্মে তোমরা চাও, পিডিএফ ফর্ম আমি করে তোমাদের দিয়ে দিতে পারবো। এই মাসে আমার আর ক্লাস নাই। তো যদি তোমাদের এর আগের মানে বারে সিপিআর যদি তোমাদের ক্লাস হয়ে থাকে, আমি আস্থাতে বলতেছি সিপিআর যদি ক্লাস হয়ে থাকে ভালো। সিপিআর ক্লাস না হয়ে থাকলে আমি এর গত বছরও তোমাদের সিপিআর ক্লাস নিয়ে রাখছিলাম। সেইজন্য আমি সিপিআর টা তৈরি করে রাখছিলাম। সিপিআর এবং ক্রিটিক্যাল লিম্ফ ইসকেমিয়া। যদি ক্লাস পাই তাহলে পড়াবো, আর যদি ক্লাস না পাওয়া যায় তাহলে থাকবে এভাবেই। তো সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।